দর্শক, আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। আজ ৩ সেপ্টেম্বর, চীনের জনগণের জন্য একটি অবিস্মরণীয় দিন। এটি চীনের জনগণের প্রতিরক্ষা, যুদ্ধ বিজয় এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের বিজয় দিবস। আজ থেকে ৮ দশক আগে অগণিত বীর তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে এই মহান বিজয় অর্জন করেছিলেন, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছিলেন। আজকের এই বিশেষ দিনে চীনের বিজয় দিবস এবং তার সামরিক শক্তির সক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য যারা আছেন স্টুডিওতে পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ও সামরিক বিশ্লেষক ইশফাক এলাহি চৌধুরী, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আগা মুস্তাফিজুর রহমান চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই জনাব মুস্তাফিজ, আপনার কাছে আসতে চাই। জাপানি আধিপত্যের বিরুদ্ধে চীনের প্রতিরোধ যুদ্ধকে চীনা জাতির একটা টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যায়িত করা হয়। আসলে এই প্রেক্ষাপটটা যদি আপনি তুলে ধরেন এবং এর ঐতিহাসিক গুরুত্বটা কি? বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় 1937 থেকে 1945 পর্যন্ত চীনের জাপানি প্রতিরোধ যুদ্ধ, যেটা আমরা আসলে খাংরি চানি নামে পরিচিত চীনা ভাষায়। এই যুদ্ধের প্রেক্ষাপট যদি আমরা দেখি, মূলত চীনের ভৌগোলিক যে অখণ্ডতা রক্ষা, সেটাকে উদ্দেশ্য করে পুরো চীনা জাতির যে তার মানসিকভাবে একটা জাতিসত্তার ঐক্যবদ্ধ হওয়ার জাতীয় পরিচয় এবং ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের যে একটা মোড়, সেই জায়গাটা আমরা আসলে দেখতে পাই। মূলত এই জায়গাটায় আমরা চীনা জাতির জন্য এটাকে আমরা টার্নিং পয়েন্ট হিসেবে অনেক সময় আখ্যায়িত করি। ঠিক কেন আসলে আমরা এটাকে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করি, এটা যদি বলতে চাই, প্রথমত চীন দীর্ঘদিন ধরে অর্ধ উপনিবেশিক এবং অর্ধ সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা, সেটার মধ্য দিয়ে আসলে ওই সময়টায় তাদের যে একটা মুক্তির সংগ্রাম, সেই জায়গাটা একটা নতুন গতি এনে দেয় চংরি খানি বা চীনা জাপানি আগ্রাসনের যে যুদ্ধ, বিরুদ্ধে যে যুদ্ধ। তো মূলত এখানে আমার কাছে মনে হয় যে রাজনৈতিকভাবে চীন আসলে অত্যন্ত দুর্বল এবং বিভক্ত ছিল প্রথম যুদ্ধের সময় চীন এবং জাপানের। কিন্তু দ্বিতীয় যে প্রেক্ষাপটটা দেখি, সেটা কুমিংতাং, চায়নার জাতীয়তাবাদী সামন্ততান্ত্রিক শক্তি, এবং যে কুংঠাংতাং, চায়নার আমরা যেটা সিপিসি নামে পরিচিত, তাদেরকে দেখি যে একসাথে নিজেদের প্রতিরক্ষা, রাষ্ট্রের প্রতিরক্ষার স্বার্থে একীভূত হওয়া এবং একসাথে দেশের স্বাধীনতা রক্ষার জন্য জাপানের বিরুদ্ধে তাদের প্রথম পদক্ষেপ। বলা যায় যে এর আগ পর্যন্ত আপনারা জানেন যে 1927 থেকে 1933 সাল পর্যন্ত মূলত চীনে জাপান বিরোধী ওরকমভাবে আসলে কিছু ছিল না। মূলত চীনে নিজেই গৃহযুদ্ধের মধ্যে ছিল তখন। মূলত কুংঠাংতাং এবং কুমিংতাং, এই দুইটা তাং ভাইয়ের মধ্যে তাদের আসলে মূলত যুদ্ধ পরিচালিত হচ্ছিল, গৃহযুদ্ধ। তো এরকম একটা আসলে রাজনৈতিকভাবে ভঙ্গুর একটা রাষ্ট্র কাঠামোয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক প্রাককালে এমন একটি সময়ে আসলে দুটো গোষ্ঠী একসাথে হয়ে নিজের দেশের প্রতিরক্ষার জন্য একসাথে কাজ করা, যেটা আমার মনে হয় যে আসলে চীনা জাতিকে আমরা বলি যে উশিলিউগো মিনজু 56, তাদের আসলে আমরা জানি যে মাইনরিটি মেজরিটি মিলিয়ে এতগুলো জাতি, তারা আসলে তখন আসলে 56 মাইনরিটি এবং মেজরিটি গ্রুপ, এথনিক গ্রুপ মিলেই একটা জাতিসত্তাতে তারা বিশ্বাসী হয়ে ওঠে, যে চীনা জাতি। সেই জায়গা থেকে আসলে সবাই আসলে প্রতিরোধ গড়ে তোলে। আমরা যেটা জানি যে এই যুদ্ধটা আসলে 1931 সালে জাপান যখন প্রথম মাঞ্চুরিয়া দখলের জন্য প্রথম আক্রমণ করে, তখন থেকে আসলে আস্তে আস্তে করে এটা বেগবান হয়। কিন্তু মূলত যদি আমরা প্রেক্ষাপটটা দেখি, 1937 থেকে 45 এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়টাতে জাপান চীনের সাথে সরাসরি যুদ্ধে নেমে পড়ে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ জনাব ইশফাক এলাহি চৌধুরী। প্রথমে আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই, চীনের সামরিক শক্তি, এটা একটা বর্তমানে যে চীনের সামরিক শক্তি নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠেই আসে। তো পিপলস লিবারেশন আর্মিকে অনেকেই বৃহত্তম সামরিক বাহিনীও বলে। আজকের দিনে চীনের সামরিক শক্তিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? চীন এখন অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি, একইভাবে সামরিক দিক দিয়ে চীনের এখন গুরুত্ব অপরিসীম। আমি যদিও সর্ববৃহৎ বলবো না, সংখ্যার দিক দিয়ে বৃহৎ হলেও এখনও তাদের ওভারঅল কিন্তু তারা হয়তো দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই। কিন্তু চীনের যেভাবে তারা এগিয়ে যাচ্ছে, অতি শীঘ্র তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি এভিয়েশনের কথা বলতে পারি, যে এয়ারক্রাফট যে তারা ডেভেলপ করছে, স্টেলথ ফাইটার্স অ্যান্ড অল দ্য লেটেস্ট, এগুলো কিন্তু তারা পশ্চিমা
টেকনোলজি, বিশেষ করে মার্কিন টেকনোলজির খুব কাছাকাছি চলে গেছে। তাদের নেভিটা, যেটা এতদিন পর্যন্ত আমরা বলতাম যে কোস্টাল নেভি, অর্থাৎ এই উপকূল অঞ্চলে অপারেট করার জন্য, সেটা কিন্তু এই এয়ারক্রাফট ক্যারিয়ার 1টা 2টা 3টা হয়ে গেল এখন। এবং সর্বশেষ যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যম সাইজের এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো। অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা সাগরেও কিন্তু অপারেট করার একটা তাদের খুব শীঘ্রই সেই ইয়েটা হবে। তারপরে গ্রাউন্ডে তো তারা গ্রাউন্ড ফোর্স যেটা আছে সেটা অত্যন্ত এবং যেটা ওখানে হচ্ছে যে তারা খুব জোর দিয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। যা কিছু তারা করছে, তারা কিন্তু তাদের নিজেদের প্রচেষ্টায় করছে ইতিমধ্যে। তবে তার দুর্বলতাও আছে, যেটা একটা জিনিস যেটা চীনের এখন যদি গ্লোবাল পাওয়ার হতে হয়, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্লোবাল তার নিজেদের আশেপাশটাকে কিন্তু তাদের ফ্রেন্ডলি করতে হবে। আনফর্চুনেটলি চীনের এখনও আপনার আশেপাশে যে কোরিয়া, জাপান, তাইওয়ান, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই যে বিশেষ করে সাগর, দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের যে অবস্থাটা, সেটা কিন্তু চীনকে কিছুটা ভাবতে হবে। ধন্যবাদ জনাব ইশফাক। এই পর্যায়ে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, আবারও আলোচনায় ফিরব বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ কথা বলছিলাম চীনের বিজয় বার্ষিকী এবং দেশটির সামরিক শক্তি নিয়ে। আবারও যাচ্ছে আলোচনায়। জনাব মোস্তাফিজ, চীনের জাতীয় পরিচয় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দিবসটিকে অত্যন্ত সাড়ম্বরভাবে পালিত করা হয়। তো এটি বর্তমান প্রজন্মের কাছে কি ধরনের বার্তা বহন করছে? আমার কাছে মনে হয় বর্তমান সময়ে এসেও যদি চীন আমরা যদি দেখি প্রায় 80 বছর, এই 80 বছর পরেও চীন যখন এই দিবসটি পালন করে, এটার আসলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু দিক আছে। প্রথমত আমার কাছে মনে হয় তারা আসলে এই দিবসটি পালনের মাধ্যমে অতীতকে স্মরণ করা, যে তাদের এমন একটি বিদেশি আগ্রাসনের ইতিহাস রয়েছে এবং যে ইতিহাসটি আসলে জাতিকে সর্বদা এই জিনিসটি স্মরণ করিয়ে যায় যে তারা সেদিন একত্রিত হয়ে একটি জাতিসত্তার লড়াইয়ের জন্য এবং জাতীয় পরিচয় বহনকারী, যেটা হচ্ছে আমাদের নিজেদের ল্যান্ড রক্ষা, প্রতিরক্ষা, সেটার জন্য তারা একত্রিত হয়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে দেশপ্রেম এবং আত্মত্যাগ। সম্প্রতি চীন 3 সেপ্টেম্বর যে আয়োজনটি করতে যাচ্ছে, আমি দেখতে পেয়েছি প্রায় 160টার বেশি প্রদর্শনী ওখানে আছে ওই প্রোগ্রামকে কেন্দ্র করে। তাছাড়া ওখানে বিভিন্ন রকম ওই সময়কার যুদ্ধের ফুটেজ, ভিডিও, এই জিনিসগুলো আসলে প্রদর্শন করার মানে কি, আসলে মূলত নতুন প্রজন্মের কাছে সেই 80 বছর আগের ইতিহাসটাকে তুলে ধরা, যেখান থেকে তারা আসলে শিখবে তাদের ওই সময়কার দেশের মানুষ তাদের জন্য কিভাবে জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে। সেই জিনিসটাকে প্যাট্রিয়টিক জায়গা থেকে জিনিসটাকে আসলে তুলে ধরার জন্য এবং নতুন প্রজন্মকে আরও বেশি উজ্জীবিত করার জন্য। তৃতীয় যে জায়গাটা আমার মনে হয় যে জাতীয় ঐক্যের গুরুত্ব, যে আসলে আমাদের অনেক সময় যেটা দেখি যে জাতীয় ঐক্যের গুরুত্ব আসলে সবসময় প্রয়োজন। কুওমিন্টাং এবং কোংঠাংতাং এরকম দুইটা পলিটিক্যালি পুরো ডিফারেন্ট দুইটা তাংফাই আমরা বলি, তারা কিন্তু একত্রিত হয়েছিল সেদিন। যদিও তাদের খুব রিসেন্ট এক্সপিরিয়েন্স ছিল 27 থেকে 33 সাল, 1927 থেকে 33 সালের এই যুদ্ধের এক্সপিরিয়েন্স, তা সত্ত্বেও তারা সেদিন একসাথে হয়েছিল। তো ওখানেও আমাদের আসলে যে একটা ঐক্য ফ্রন্ট তখন যারা গঠন করে, এটাও আমার মনে হয় যে জাতীয় প্রয়োজনে অনেক সময় আমরা আসলে ঐক্যবদ্ধ হতে হবে, সেই তাৎপর্যটাও এখানে উঠে আসে। এই ধরনের প্রদর্শনী বা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে বা আজকের এই 3 সেপ্টেম্বরের এত বড় মহড়া উৎসব, এগুলোর মাধ্যমে আসলে সেই জিনিসটাকে আমার মনে হয় যে উপজীবিত করা হয়। এটা এক ধরনের উপলব্ধি আসলে জাতির কাছে, যে জাতির সার্বভৌমত্বের জন্য যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকা এবং যে কোনো কিছুর বিনিময়ে দেশের জন্য আসলে যা করার প্রয়োজন তা করা। যে জনাব ইশফাক, আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে সম্প্রতি প্রযুক্তিগত উৎকর্ষের জায়গা থেকে, যেমন হাইপারসনিক মিসাইল, স্টিল ফাইটার জেট, এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো অত্যাধুনিক ব্যবস্থা চীনের সামরিক সক্ষমতাকে কতটা বাড়িয়েছে এবং চীনের সামরিক খাতে বাজেট প্রতিনিয়তই বাড়ছে, এটার আসলে প্রধান উদ্দেশ্যটা কি? অর্থনৈতিক দিক দিয়ে যেমন চীন নিজেকে প্রজেক্ট করছে, সামরিক দিক দিয়েও সেরকম প্রজেক্ট করছে। কিন্তু আপনি যেটা বললেন যে তাদের বাজেট বেড়ে চলছে, কিন্তু একই সঙ্গে তাদের
ইউ সি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এত বাড়ছে যে আজকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার ডিফেন্স বাজেট এই বছর হচ্ছে $800 বিলিয়ন, ওকে, চীনের সেটা হচ্ছে $200 বিলিয়ন। কিন্তু চীন কিন্তু তার মোট জাতীয় উৎপাদনের মাত্র 1.2% খরচ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার $800 বিলিয়ন করতে গিয়ে 3.5% থেকে খরচ করছে। তার ইকোনমির উপরে কিন্তু একটা স্ট্রেস পড়ছে, যেটা এখন ট্রাম্প বলছেন যে ওয়াই শুড উই ডু দ্যাট অল দ্য টাইম। চীন কিন্তু বিকজ তাদের ইকোনমি এত বেড়ে গেছে, তারা এখন দেখেন স্পেয়ার দিস মানি। তবে এটাও সত্যি যে জাতীয় ঐক্য যে এটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং অতীতকে স্মরণ করা, যেটা মুস্তাফিজ খুব সুন্দর বলেছে। এখান থেকে কিন্তু আমাদের মতো বাংলাদেশেরও নিজের শিক্ষণীয় অনেক আছে। আমরা আমাদের যে সংগ্রাম হয়েছে, দীর্ঘ সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, পাকিস্তানের এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে, বৈষম্যর বিরুদ্ধে সংগ্রাম, এবং সর্বশেষ আমাদের যে জাতীয় ন্যাশনাল যে আমাদের মুক্তিযুদ্ধ, এগুলোর যে স্মৃতিগুলোকে আমি আজকে আপনার অনুষ্ঠানের আগে আমি উইকিপিডিয়া দেখছিলাম, ওই যে জাপানিজরা যেসব গণহত্যা করেছে, বিশেষ করে নানজিং ম্যাসাকার, তাদের ভিভিড ভিডিও এবং আপনার স্টিল ফটোগ্রাফ সেগুলো আছে, এবং সেগুলো বারবার চাইনিজ জেনারেশন আফটার জেনারেশন তারা দেখে, তারা বোঝে। তো এখানে লুকানোর কিছু নেই। এখানে কিন্তু আমাদের মতো যারা উন্নয়নশীল দেশ, সেটা বাংলাদেশ বলেন, ভারত, পাকিস্তান, আমাদের সবারই ইতিহাসকে নির্মোহভাবে আমাদের দেখতে হবে, এবং এই চাইনিজদের এই দেশপ্রেম থেকে আমার মনে হয় আমাদের শিক্ষণীয় আছে। এবং আমি মনে করি যে চীনের এই পাওয়ার প্রজেকশন, এটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য চীন একটা পজিটিভ রোল নিবে, যেটা কাউন্টার করবে পশ্চিমা বা মার্কিন বিভিন্নভাবে যে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন। এবং এখন পর্যন্ত চীনের আসলে ভূমিকার জায়গাটা এরকমই দেখা যাচ্ছে যে বিশ্ব শান্তির জন্য বা বিশ্ব সংহতির জন্য তারা এক হয়ে কাজ করতে যাচ্ছে। আরেকটা বিষয় আপনার কথা সূত্র ধরে আমি বলতে চাই যে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছিলেন, এবং বাংলাদেশের সামরিক খাতে চীনের এক ধরনের আরও সহযোগিতার জায়গাগুলোকে উনি নিয়ে কথা বলেছেন। আপনার কি মনে হয় যে বাংলাদেশের সামরিক সক্ষমতার জায়গায় আমরা দুদেশ কিভাবে কাজ করতে পারি? চীন হচ্ছে বাংলাদেশের সামরিক অস্ত্র সরবরাহ বা পারচেজের ক্ষেত্রে দ্য বিগেস্ট কাস্টমার। তবে আমরা এটাও আমাদের দৃষ্টি আছে যে আমরা কোনো একজনের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হব না। আমরা ডাইভার্সিফাই যেটাকে করছি সেটাও করছি, কিন্তু তারপরেও চীন আমাদের খুব ইম্পর্টেন্ট পার্টনার। এই জন্য বিশেষ করে বাংলাদেশে যদি কোনো নিজেদের যদি প্রোডাকশন করতে হয়, যেটা আমরা আলটিমেটলি হওয়া উচিত, নিজেদের যে স্বাবলম্বী হওয়ার যে প্রচেষ্টা, সেখানে সামরিক খাতে স্বাবলম্বী হতে হলে চীন ক্যান বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার, যার উদাহরণ পাকিস্তানের ক্ষেত্রেও হয়েছে, বাংলাদেশেও হতে পারে। ধরেন ফাইটার বা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট আমরা হয়তো নকডাউন কন্ডিশনে আনলাম, এনে আমাদের এখানে অ্যাসেম্বলি করলাম, এতে আমাদের টেকনোলজি ট্রান্সফার হয়, যেটা ভারত যেটা করে সবসময়, প্রথম কয়েকটা কিনে তারপরে তারা নিজেরা ডেভেলপ করে। এই ধরনের আমরা একটা চীনের সাথে সহযোগিতার যথেষ্ট সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ জনাব ইশফাক। এই পর্যায়ে আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, আবারও আলোচনায় ফিরব বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ কথা বলছিলাম চীনের বিজয় বার্ষিকী এবং দেশটির সামরিক শক্তি নিয়ে। আবারও যাচ্ছে আলোচনায়। জনাব মুস্তাফিজ, আপনার কাছে আসতে চাই যে বিশ্ব শান্তির জন্য চীন এক সুরে কথা বলছে এবং সবাইকে নিয়ে এক ধরনের ঐক্যের ডাক দিয়ে যাচ্ছে, এই ধরনেরই আমরা দেখে আসছি। তো আপনি কি মনে করছেন চীনের এই ভূমিকাটা আসলে কিভাবে এবং কেমন করে এটা আরও বিস্তৃত করা উচিত? চীনের এই যে বর্তমানে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার যে চিন্তাভাবনা, এটা আমার মনে হয় যে এখন থেকে আসে নাই। আমরা যদি একটু চাইনিজ ফিলোসফিক্যাল জায়গা থেকে দেখি, কনফুসিয়াস উনি একটা কথা বলেছিলেন যে হওয়ার প্রথম চীনা ভাষায়। তো মূলত হচ্ছে যে আমরা আসলে হয়তো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে বিলং করি, কিন্তু আসলে আমরা হচ্ছে যে দিন শেষে আমরা যখন শান্তি প্রতিষ্ঠার চিন্তা করব, তখন আসলে আমরা যাতে সবাই এই ব্যাপারে যাতে ঐক্যমত থাকি শান্তি প্রতিষ্ঠার পার্সপেক্টে। তো সেটা মানে ডিফারেন্ট জাতিগোষ্ঠী হলেও আমরা দিন শেষে সবার একটা মানব সভ্যতার মূল অভীষ্ট লক্ষ্য হলো আসলে আমরা শান্তি কায়েম করা।
এই পৃথিবীর জন্য। তো সেই জায়গা থেকে চীন সামরিকভাবেও আমার মনে হয় যে এখন পর্যন্ত তারা যে ধরনের ডিফেন্সিভ মনোভাব নিয়ে আসলে হয়তো নিজের শুধু আত্মরক্ষার জন্যই যায় না, এখন পর্যন্ত আছে। আমরা ওইভাবে আসলে দেখি না যে পরাশক্তিগুলোর সাথে চীনের এখনও মুখোমুখি ওইভাবে আসলে যুদ্ধের কোনো চিন্তাভাবনা, বা আমরা যেটা দেখি যে অনেক সময় এই যে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মতো ইস্যুস বা এই ধরনের আরও যে বর্তমান সময়ে যে ইস্যুসগুলো, সেখানে চীন এক ধরনের ডিফেন্সিভ জায়গায় থাকে। সেখানে সরাসরি জড়িয়ে না যাওয়ার পিছনে আমার মনে হয় যে তার মানে মূলত আসলে আদর্শিক জায়গা হচ্ছে তার ফিলোসফিক্যাল জায়গাটা। তাছাড়া আমার কাছে যেটা মনে হয়, আমরা আজকের যে আলোচনা যে চীনের এই চীন জাপান যুদ্ধের প্রতিরোধ যে বিষয়টা, সেখানেও আমরা আসলে যদি খেয়াল করি, চীন আসলে ওই যুদ্ধের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার একটা অবস্থান তৈরি করে নেয় এবং সেটার কারণে সে মিত্রশক্তির একটা প্রধান সদস্য হয় এবং যার ফলশ্রুতিতে আমরা দেখি যে পরবর্তীতে সে ইউনাইটেড নেশনে সে স্থায়ী পদ লাভ, এগুলো কিন্তু তার ওই যে তার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে প্রমিজিং একটা ব্যাপার সেখান থেকে এসেছে, এটা বলে আমি মনে করি। জি ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব ইশফাক। এই সঙ্গে আমি জানতে চাচ্ছি যে সামরিক শক্তির জায়গা থেকে আসলে চীন যেটা কাজ করে যাচ্ছে বিশ্ব শান্তির জন্য, এটাকে আপনি কিভাবে দেখেন? চীন হচ্ছে পৃথিবীর সবথেকে কন্টিনিউয়াস সিভিলাইজেশন, প্রাচীনতম সভ্যতা, যা একসঙ্গে, কিন্তু আজ পর্যন্ত চীন কিন্তু কোনো রাষ্ট্রকে আক্রমণ করেনি না। চীন বরঞ্চ তাদের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য পৃথিবীর সব থেকে দীর্ঘতম প্রাচীর তৈরি করেছিল, যাতে বাইরের আক্রমণ থেকে চীনকে নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু চীন কোনোদিন কোনো উপনিবেশ তৈরি করেনি, কোনোদিন তারা বাইরে যায়নি, বাট বারবার আক্রান্ত হয়েছে। এখন যেটা আপনি সামরিক এটা বললেন, এটা কিন্তু ওই যেটা এখন স্টেবিলিটির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমা বিশ্বের একচ্ছত্র যে আধিপত্য বিস্তারের জন্য যে চেষ্টা তারা করে যাচ্ছে, এবং যার ইয়েগুলো আমরা দেখেছি, ইরাকে দেখেছি, অতি সম্প্রতি ইরানের ক্ষেত্রে দেখেছি, আফগানিস্তানে দেখেছি, এবং এগুলো তারা গণতন্ত্রের প্রসারের নামে আসলে রাষ্ট্রগুলোর ভেরি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছে। তো বাইরে থেকে তো এগুলো হয় না, এবং সেই জন্যই এখানে চীনের একটা মডারেটিং ইনফ্লুয়েন্স আমি মনে করি থাকা ভালো। এবং বরাবরই আমরা দেখেছি এরকম বড় বড় যুদ্ধের ক্ষেত্রে চীন এক ধরনের যুদ্ধ নয়, কিভাবে সংহতির মধ্যে আসা যায় সেটার জন্য প্রচেষ্টা করে গেছে। এবং সেই সঙ্গে আমি জানতে চাচ্ছি চীনের সামরিক এই যে আধুনিকায়ন বিশ্ব কৌশলগত ভারসাম্যের জায়গাটাতে আসলে কি রকম প্রভাব ফেলবে বলে মনে করছেন? খুবই ইম্পর্টেন্ট ভারসাম্য, কারণ ওই যে বললাম যে একার পক্ষে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একার পক্ষে বা পশ্চিম বিশ্বের একার পক্ষে এটা ইয়ে করা সম্ভব নয়। আমাদের খুবই দুর্ভাগ্য যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে যে রাশিয়ার এখন কিন্তু আর সেই সামরিক ইয়েটা নাই, মানে ব্যালেন্স যেটা আগে ছিল, ব্যালেন্স ইন এ ওয়ে। যদিও তখন আমরা বলতাম যে নিউক্লিয়ার ম্যাডনেস, কিন্তু দেখা যাচ্ছে যে তো ওই পিরিয়ডটাতে বরঞ্চ যুদ্ধ কিছুটা কম হয়েছে। এখন যে ছোট বড় প্রক্সি ওয়ার যেসব হচ্ছে, এগুলো এই যে এখন ইমব্যালেন্সগুলো হচ্ছে, এটার এইখানে একটা স্থিতাবস্থা আনার জন্য চীন ক্যান প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং সেখানে চীনের সামরিক শক্তি, চীনের যে অর্থনৈতিক শক্তি এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা যদি চীনের নেতৃত্বে থাকে, তাহলে দ্যাট ক্যান সেটা একটা বিরাট পজিটিভ রোল প্লে করতে পারে। জি ধন্যবাদ আপনাকে জনাব মোস্তাফিজ। আজকে এই যে চায়না ভিক্টোরিয়া মেমোরিয়াল ডে, এটা সারা বিশ্বের বিভিন্ন ভাষাতে বিভিন্ন জায়গাতে প্রচার করা হচ্ছে। এই দিবসকে কেন্দ্র করে আপনি যদি সর্বশেষ আপনার মন্তব্যটা দর্শকদের সামনে তুলে ধরেন। আমরা মূলত আজকে চায়নার ভিক্টোরি মেমোরিয়াল ডে সম্পর্কে যদি আমরা বলতে চাই কথায়, আজকের এই ডেটা আসলে বিশেষ তাৎপর্য আমার কাছে মনে হয় যে বহন করে। শুধুমাত্র এটা যে চীনাদের জন্য তা না, বাংলাদেশি হিসেবেও যেমনটা স্যার একটু আগে বলছিলেন, আসলে এখান থেকে আমাদের অনেক লার্নিং আছে। যেমন আমাদের নিজেদেরও একটা সমৃদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, এবং ব্রিটিশ বিরোধী আমাদের আন্দোলনের যে সংগ্রামের সেই আমাদের ইতিহাস আছে, গর্বের ইতিহাস আছে। সেই জিনিসগুলোকে আসলে আমাদেরকেও যথাযথ সম্মান দিতে জানতে হবে, এবং সেই জায়গাগুলোকে আসলে আমাদের তরুণ প্রজন্মের কাছেও এই জিনিসগুলোকে আসলে এই স্মরণীয় করে রাখার জন্য অন্তত পক্ষে আমার মনে হয় জাতীয় পর্যায় থেকে হলো প্রত্যেকটা দিবসকে মানে সশ্রদ্ধায় উদযাপন করতে হবে। যে উল্লেখযোগ্য ইতিহাসগুলো, সেগুলো যাতে আমরা সঠিকভাবে একদম নির্মোহভাবে আমাদের জেনারেশন টু জেনারেশন সেই জিনিসটা আমরা আসলে
পেতে পারি, সেই ব্যবস্থা যাতে রাষ্ট্রীয়ভাবে সেটা থাকে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ইশফাক এলাহী চৌধুরী, আপনার কাছে আগামী 1 বা 2 দশক পর চীনের সামরিক শক্তি কোন দিকে যাবে বলে মনে করছেন, এবং চীনকে আসলে চীন যে পথে আছে আপনার পরামর্শ আর কি করা যেতে পারে? যদি প্রেজেন্ট গ্রোথ কন্টিনিউ করে তবে তো 2030-40-এর মধ্যে চীন একটা 1 নম্বরের পর্যায়ে চলে যাবে অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক শক্তি দিয়ে। চীনের এই ক্ষমতাটাকে শুধুমাত্র চীনের জনগণের মঙ্গলের জন্য নয়, বিশ্বের বিশেষ করে যেসব জনগণ আজকে অবহেলিত, উপেক্ষিত এবং এক্সপ্লয়েটেড, ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে জনগণ, তার মঙ্গলের জন্য চীন এগিয়ে আসতে পারে। সমগ্র বিশ্বের উন্নয়নের জন্য আগামী 2 দশক বা 3 দশক যদি চীনের নেতৃত্ব কাজ করে যায়, তো আমার মনে হয় আমরা একটা আরও উজ্জ্বলতর বিশ্ব দেখতে পাবো। যে জনাব ইশফাক এলাহী চৌধুরী এবং জনাব আগা মোস্তাফিজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, চীনের জন্য বিজয় দিবস কেবল একটি অতীতের স্মৃতিই নয়, বরং এটি একটি দায়িত্ববোধ, একটি অঙ্গীকার। যেখানেই শান্তি এবং ন্যায় বিচারের প্রয়োজন হবে, যে কোনো দেশ বা যে কোনো সামরিক শক্তিরই উচিত দায়িত্ব নিয়ে তা পালন করা। এটাই কি হওয়া উচিত না? সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।